স্লাইড ভিজিবল? ইয়েস ম্যাম। জি। তো গতদিন তো আমরা কাস্টিং প্রসেসের বেসিক স্ট্রাকচারটা দেখেছিলাম যে অ্যাকচুয়ালি কোন সেটআপে কাস্টিংটা করা হয়। আমাদের কাস্টিং এর বেসিক ম্যাটেরিয়াল ছিল দুইটা, মোল্ড অ্যান্ড অ্যাকচুয়ালি যে কাস্ট পার্ট সেইটা, তাই না? মোল্ড জিনিসটা কি? আমাদের ছাপটা, যেটার ভেতরে আমি মল্টেন মেটাল দিব, আর সেই মল্টেন মেটালটা সলিডিফাই হয়ে আমরা মেন ফিনিশ গুডটা পাবো। এখন এখন এরও আবার অনেকগুলা সাব ক্রাইটেরিয়া ছিল, অনেকগুলা আরো কিছু ইকুইপমেন্ট ছিল যেগুলো এর ভেতরে ছিল। লাইক মোল্ডের ভেতরে রানার, রাইজার, স্ক্রু সবকিছুই ছিল। আবার গেট, তারপর সব সেটআপই ছিল। কোপ, ড্র্যাগ, তারপর পার্টিং লাইন সবগুলো ছিল। এন্ড আফটারওয়ার্ডস যে ফিনিশ গুডটা তৈরি হবে সেটার একটা অপোজিট, মানে সেটার একটা রেপ্লিকা ছিল, যেটা দিয়ে আমরা মোল্ডের ভিতরে ছাপ তৈরি করছি। সেই রেপ্লিকাটাকে বলছি আমরা প্যাটার্ন, রাইট? এন্ড তারপর যে ফিনিশ গুডটা তৈরি হচ্ছে সেটাকে, ফিনিশ গুড তৈরি হওয়ার পর সেটাকে আমি বলেছিলাম আরো কিছু মেশিনিং প্রসেস করা লাগবে, ফিনিশিং পলিশিং প্রসেস করা লাগবে, আদারওয়াইজ তার ভেতরে ডিফেক্ট থেকেই যেতে পারে, তাই না? সো আমরা আজকে পড়বো যে আমি যে মেটালটাকে, লিকুইড মেটালটা দিচ্ছি এবং দিয়ে সেটাকে সলিডিফাই করে প্রোডাক্ট বানাচ্ছি, সেই লিকুইড মেটালটার কিছু প্রপার্টির দিকে আমাদের খেয়াল রাখতে হবে, রিকোয়ারমেন্ট মিট আপ করতে হবে, আদারওয়াইজ আমার প্রোডাক্টটার ভেতর ডিফেক্ট অনেক বেশি হবে, আমার লাস্টের ফিনিশিং প্রসেসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো আমি যদি শুরু থেকেই মেটালটাকেই যদি সেইভাবে তার প্রপার্টি গুলো মেনটেন করতে পারি, তাহলে পরবর্তীতে আমার প্রসেসটা আরো অনেক ইজিয়ার হয়ে যাবে, অনেক লেস টাইম কনজিউমিং হবে, সেইখানে আমার একটা সময় বেঁচে যাবে। ওকে, সো এখানে আমি মোল্ড মোল্ড তো ঠিক আছে, মোল্ড আমরা দেখব, মোল্ডের ডিটেল আমরা দেখলাম, প্যাটার্নের ডিটেল আমরা দেখব, কি কি ধরনের প্যাটার্ন হতে পারে সেটা পরবর্তী ক্লাসে দেখব। এখন আমরা ফিনিশ যে প্রোডাক্টটা তৈরি করছি সেটার প্রি রিকুইজাইট কন্ডিশন গুলো দেখবো। তারপর এর ফলে পরবর্তীতে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটার পোস্ট প্রসেসিং গুলো আমরা তারপরে দেখবো, ঠিক আছে? ফিনিশিং প্রসেস। ওকে, সো আজকে আমরা প্রি রিকুইজাইট গুলো দেখবো ফিনিশ গুডের, বা মেটালটা যে মল্টেন মেটালটা দেখছি সেটার মেল্টিং প্রসেসের যে কন্ডিশন গুলো আমাদের মেনটেন করতে হবে সেগুলো আমরা দেখবো। সো আমাদের মোল্ডিং এর জন্য একদম ফার্স্ট যখন প্রসেসটা শুরু হবে সেই প্রসেসটা হচ্ছে হিটিং এন্ড পোরিং দ্য মেটাল। প্রথমে তো আমি মেটাল তো প্রথমে সলিড অবস্থায় থাকবে, একটা চাঙ্ক হিসেবে, বাল্ক হিসেবে থাকবে, সেটাকে আমরা হিট করব, হিট করে গলিয়ে ফেলবো, ঠিক আছে? এখন হিট করলে শুধু যে হিট করে মেটাল গলাবো সেটা দেখলে কিন্তু হবে না। সেই মেটালটা কিন্তু আমাদের এখানে প্রসেসটা মাথায় রাখতে হবে, হিট করে মেটালটাকে ফার্নেসে গলাবো, এই গলিত মেটালটাকে পাত্রে করে আমরা মোল্ডের কাছে নিয়ে যাব এবং সেটাকে ঢালবো। সো সে এমন এমন হিটে তাকে আমাকে তুলতে হবে যেন এই যে পোরিং পর্যন্ত, ঢালা পর্যন্ত মেটালটা লিকুইড অবস্থায় থাকে। আদারওয়াইজ দেখা যাবে ঢালতে ঢালতেই সেটা সলিড হয়ে যাচ্ছে, তাহলে তো পাত্রেই সলিডিফাই হয়ে যাচ্ছে। কিংবা দেখা যাচ্ছে যে স্ক্রু এর মধ্যেই সেটা সলিডিফাই হয়ে যাচ্ছে, সেটা পুরোপুরি মোল্ডের ভেতরের টোটাল জায়গাটা দখল করছে না, তার আগে সলিডিফাই হয়ে যাচ্ছে, তাহলে তো আমার মোল্ডটা ওয়েস্টেজ হলো না? সো আমাকে এমন ভাবে হিটিং করতে হবে যেন পুরোপুরি মোল্ড ক্যাভিটিটা দখল করা পর্যন্ত সে মেটালটা হিটেড এন্ড লিকুইড অবস্থায় থাকে। তারপর যেন সে আস্তে আস্তে সলিডিফাই হওয়া শুরু করে, যেন আগে সে শেপটা নিয়ে নেয় তারপর সে সলিড হওয়া শুরু করে, ঠিক আছে? তো হিটিং, তাহলে হিটিং প্রসেসটা বেসিক্যালি, হিটিং ফার্নেসেস আর ইউজড টু হিট দ্য মেটাল টু molten temperature sufficient for casting। এখন সাফিসিয়েন্ট ফর কাস্টিং বলতে কি বোঝাচ্ছে? The heat required is the summation of heat to raise the temperature to melting point। প্রথমে সলিড মেটালটা টেম্পারেচার মেল্টিং পয়েন্ট পর্যন্ত আমরা নিয়ে যাব, হিট টু ফিউশন টু কনভার্ট ফ্রম সলিড টু লিকুইড, অর্থাৎ মেল্ট করার পর এই লেটেন্ট যে হিটটা, সেই হিটটা আমরা দিব এবং এমন একটা টেম্পারেচারে উঠাবো
যেন সেইটা পোরিং এর জন্য ঢালা পর্যন্ত ওই টেম্পারেচারটাই থাকতে পারে, সেরকম একটা হিটে আমি উঠাবো। ঠিক আছে? এনি কনফিউশন? ম্যাম আপনি কি বোর্ড লিখতেছেন? সাইড বাই সাইড ভিউটা না, পাচ্ছেন? আজকে আমার বোর্ড লাগবে না। আজকে সব পয়েন্ট আপনাদের আমি স্লাইডে দিয়ে দিয়েছি। আচ্ছা, সো আচ্ছা। আ আর যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে বোর্ড ইউজ করাই যাবে। ওকে ম্যাম। ওকে। তো হিটিংটা তো ক্লিয়ার, তাই না? জি ম্যাম। ওকে। এবার আসলো হিটিং শেষ। এবার আসলো পোরিং। For this step to be successful, metal must flow into all regions of the mold. Most importantly, the main cavity before solidifying. তাহলে pouring pouring স্টেপটা যদি আমরা সাকসেসফুল করতে চাই, মেটালকে তাহলে আমাদের ক্যাভিটির ফুল ক্যাভিটিটাই যেন ফিল আপ করে সেইটা এনশিওর করতে হবে। দ্যাটস ইট। ক্যাভিটিটা ফিল আপ করা মানেই তো ফিনিশ গুডটা অ্যাকচুয়ালি তৈরি হয়ে গেল। তো মেটালটা যেন ক্যাভিটিটা ফিল আপ করে সেটা এনশিওর করতে হবে পোরিং প্রসেসে। ওকে? তাহলে যে ফ্যাক্টর গুলো এই প্রসেসের সাকসেস ডিটারমাইন করে, পোরিং টেম্পারেচার, কত টেম্পারেচার আমি উঠাচ্ছি, তাহলে কি সে ফুল ক্যাভিটি পর্যন্ত ফিল আপ করা পর্যন্ত সে লিকুইড অবস্থায় থাকবে। সো টেম্পারেচারটা ইম্পর্টেন্ট। পোরিং রেট, পোরিং রেটটা প্রচন্ড ইম্পর্টেন্ট। কেননা আপনি যদি খুব স্লো পোর করেন তাহলে পোরিং শেষ হওয়ার আগেই মেটালটা সলিডিফাই হয়ে যাবে। আপনি যদি খুব ফাস্ট ফ্লো করেন তাহলে টার্বুলেন্স একটা ফ্যাক্টর, সেটা ইন্ট্রোডিউস হবে। টার্বুলেন্স মানে হচ্ছে স্রোত, অতিরিক্ত স্রোত এবং অশান্ত একটা ফ্লো ইন্ট্রোডিউস হবে। অর্থাৎ আপনাকে এমন ভাবে মেটালটা ফ্লো করাতে হবে যেন সেটা খুবই স্লো না হয়। খুব স্লো হলে মেটালটা সলিডিফাই হয়ে যাবে ক্যাভিটি ফিল আপ করার আগে। আর খুব ফাস্ট যদি আপনি ফ্লো করেন সেক্ষেত্রে আনইভেন ভাবে মেটালটা ফ্লো করবে। এর ফলে কি হবে? ভেতরে ফিনিশ গুডের ভেতর ডিফেক্ট তৈরি হবে। টার্বুলেন্স, এই থার্ড পয়েন্টটা আমি দিয়েছি টার্বুলেন্স। অতিরিক্ত হাই ফ্লো রেটে যদি আমরা ফ্লো করি সেক্ষেত্রে টার্বুলেন্স ফ্যাক্টরটা ইন্ট্রোডিউস হতে পারে। অর্থাৎ খুব বেশি হাই ফ্লোতে ফ্লো হয়ে ভেতরে ক্যাভিটির ভেতরে একটা আ অনিয়মিতভাবে মেটালটা ফ্লো হবে। সেক্ষেত্রে কি হবে? যখন ফিনিশ গুডটা বের হবে দেখা গেল যে ফিনিশ গুডের ভেতরে সারফেসটা অনেক বেশি আনইভেন এবং সেটার জন্য মেশিনিং প্রসেসটা অনেক বেশি করা লাগবে। অথবা অনেক সময় এটা হতে পারে যে একদম অনেক স্রোত যখন হয় তখন কি হয়? পানি ছিটকে পড়ে না? এরকম হবে, স্প্ল্যাটারিং হতে পারে। যে ভেতরে দেখা গেল যে ভেতরে স্প্ল্যাটারিং, ফোঁটা মনে হচ্ছে ছিটকে পড়েছে মেটালটা। সলিডিফাই হওয়ার পরও সারফেসে দেখা যাবে ফোঁটা হয়ে আছে। দেখে মানে এটার জন্য আমার অনেক ফিনিশিং প্রসেসটা অনেক লেনদি হয়ে যাবে। সো এই টার্বুলেন্সটা যেন না হয় সেটা খেয়াল করতে হবে। এমন রেটে মেটালটা পোর করতে হবে যেন আপনি মোটামুটি উম ইভেন ভাবেও ওটা মেটালটা থাকতে পারে, ফ্লো হতে পারে এবং একই সাথে স্প্ল্যাটারিং ও যেন না হয়। এবং স্প্ল্যাটারিংটা ফার্স্ট অফ অল এটা আপনার জন্য সেফটি ইস্যু। মল্টেন মেটাল যদি ছিটকে পড়ে তাহলে সেটা আপনার জন্য ডেফিনিটলি সেফটি ইস্যু। সো টার্বুলেন্সটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ওকে। সো ক্যারেক্টারিস্টিক্স অফ মল্টেন মেটাল। এখন আমরা আরেকটা প্রপার্টি দেখবো, সেটা হচ্ছে মল্টেন মেটালটার কি প্রপার্টি থাকতে হবে। আমরা তো এখানে কি দেখলাম? পোরিং দেখলাম, হিটিং দেখলাম, ঠিক আছে, কিন্তু মেটালটাও কিন্তু খেয়াল রাখতে হবে। মেটালটারও কিছু প্রপার্টি খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ আপনি মেটালটাই ইউজ করতে পারবেন না। ওকে? কিছু ক্যারেক্টারিস্টিক থাকে মল্টেন মেটালের যেগুলো আমাদেরকে এনশিওর করতে হবে, যেমন ফ্লুইডিটি, ভিসকোসিটি, সারফেস টেনশন, ইনক্লুশনস, সলিডিফিকেশন প্যাটার্ন, এগুলো প্রপার্টি গুলো ট্রেড অফ গুলো মেনটেন করতে হবে। আদারওয়াইজ মানে অপটিমাইজেশন করতে হবে অ্যাকচুয়ালি। এক কথায় বলতে অপটিমাইজ করতে হবে। ফ্লুইডিটি লাগবে কিন্তু অতিরিক্ত ফ্লুইডিটি লাগবে না। স্বাভাবিক। ফ্লুইডিটি জিনিসটা কি? ফ্লোএবিলিটি, কতটুকু সে ফ্লো হতে পারছে। ফ্লো না হতে পারলে তো ভেতরে ক্যাভিটিটা ফিল আপই করতে পারবে না। এখন এই ফ্লুইডিটিটা জুড়িয়ে অতিরিক্ত ফ্লুইডিটি আবার লাগবে না। কেন? অতিরিক্ত ফ্লুইডিটি থাকলে কি হবে?
কি মনে হয়? আপনারা যে কেউ অ্যান্সার করেন। যদি ফ্লুইডিটি অতিরিক্ত হয়ে যায়, ফ্লুইডিটি মানে হচ্ছে কতটুকু সে ফ্লো করতে পারছে, ফ্লুইড কতটুকু, ফ্লুইড নেচারটা কতটুকু হয়েছে মানে তার মধ্যে। সে ছিটকে যদি আসবে। অতিরিক্ত ফ্লুইড হয়ে যায়, ভেরি গুড, টার্বুলেন্স ইনডিউস হবে। ভেরি গুড। সো ফ্লুইডিটি বেশি হয়ে গেলে টার্বুলেন্স চলে আসবে, যেটা আমাদের জন্য ডিজায়ারেবল না। সো ফ্লুইডিটি ট্রেড অফটা অপটিমাইজড অবস্থায় মেইনটেইন করতে হবে। ভিসকোসিটি, ভিসকোসিটি মনে আছে আপনাদের? ফ্লুইডিটির উল্টাটা। রাইট। মানে আমরা ইন্টারে পড়েছিলাম না ওই যে ফ্লুইডের দুইটা লেয়ারের মধ্যেকার আর কি মানে বাধা দানকারী যে প্রবণতাটা মানে বাধা দানকারী যে ইনস্টিংক্টটা আছে সেটাই ভিসকসিটি। সরি ইস্তিয়াক, আমি ঠিক শুনতে পাই নাই। সান্দ্রতা বললাম। রাইট, রাইট। সো বেসিক্যালি ফ্লুইডের ভেতরে ফ্লো করতে যে বাধা দিচ্ছে সেই বলটাই হচ্ছে ভিসকোসিটি। সো অবশ্যই ফ্লোএবিলিটিটা ফ্লুইডিটি হলে ভিসকোসিটিটা আছে ফ্লো করতে বাধা দেওয়াটা। সো অপোজিট। সো ভিসকোসিটিটাও থাকতে হবে, কেননা ভিসকোসিটি আবার খুব বেশি কমে গেলে ফ্লুইডিটি অনেক বেড়ে যাবে, টার্বুলেন্স চলে আসবে। সো এটাও থাকতে হবে সীমিত পরিমাণে। সারফেস টেনশন, প্রতিটা লিকুইডেরই কিন্তু সারফেস টেনশন আছে। আপনারা অলরেডি সারফেস টেনশন চ্যাপ্টারটা পড়েছেন ইন্টারে। সো জানেন যে প্রতিটা লিকুইডেরই সারফেসটা চেষ্টা করে যেন সর্বনিম্ন এরিয়া রাখতে, যেন তার বিভব শক্তিটা সর্বনিম্ন থাকে। সো মেটালের ক্ষেত্রেও, মল্টেন মেটালের ক্ষেত্রেও সারফেস টেনশন থাকে, যেটা তার সারফেসটাকে ফ্লো করতে বাধা দেয়। অর্থাৎ সর্বনিম্ন সারফেস রাখতে হলে তাকে কি করতে হবে? সারফেসের উপর একটা অদৃশ্য একটা পর্দার মতো তৈরি করে মনে হয়। শুরুতে কিন্তু সারফেসটাই সলিডিফাই হয়, তাই না? সো যেন বাইরের সাথে হিট ট্রান্সফার তো করছে। সো সারফেসটার উপর যে এই সারফেস টেনশনের ফলে একটা পর্দার মতো তৈরি হয়, যেটা তার ফ্লোএবিলিটিতে বাধা দেয়। সো সারফেস টেনশনটাও মাথায় রাখতে হবে। শুধু যে ফ্লুইডিটি, ভিসকোসিটি, হ্যাঁ এতটুকু ফ্লুইড এতটুকু ভিসকাস আমার মেটালটা, কিন্তু ওটা যদি সারফেস টেনশন অনেক হাই হয় সেক্ষেত্রে কিন্তু সে শেপটা ঠিক মতো নিবে না, ক্যাভিটি শেপটা, তাই না? সো সারফেস টেনশন ডিক্রিজেস ফ্লুইডিটি অফেন কজড বাই অক্সাইড ফিল্ম। অক্সাইড ফিল্ম জিনিসটা হচ্ছে যখন ওই বাইরের লেয়ারটা বাতাসের সাথে রিয়াক্ট করে অক্সিজেনের সাথে রিয়াক্ট করে অক্সিজেন সংবন্ধন করে, এবং সেই অক্সিজেন গুলো করে কি একটা অদৃশ্য লেয়ারের মতো তৈরি করে, যেটার ফলে আম, ওই বাইরের আবরণটা ফ্লো করতে বাধা দেয়। ওকে, তো সেটাকে বলে অক্সাইড ফিল্ম। তো এই সারফেস টেনশনটা একটা খুবই বেসিক প্রপার্টি, যেটা আপনি চাইলেও থাকবে, আপনি না চাইলেও থাকবে। তো এটা মাথায় রেখে আপনাকে মেটালটাকে মল্ট করতে হবে, ঠিক আছে? ইনক্লুশন, অনেক সময় আমরা তো শুধু যে ফেরাস নিচ্ছি তা না, শুধু যে নিকেল নিচ্ছি বা শুধু যে অ্যালুমিনিয়াম নিচ্ছি তা না। অনেক সময় থাকতে পারে ফেরাসের ভেতর বা ফেরাসের ভেতর অ্যালয় ফেরাস থাকতে পারে না, মানে ইনক্লুশন সহ থাকতে পারে অন্য একটা ম্যাটেরিয়াল আছে। তো সেটাও মাথায় রাখতে হবে, আপনার ম্যাটেরিয়ালটা কি দিয়ে তৈরি সেটাও মাথায় রাখতে হবে। যদি অন্য কোনো ম্যাটেরিয়ালের ইনক্লুশন থাকে তার মেল্টিং পয়েন্টটাও মাথায় রেখে আপনাকে মেল্ট করতে হবে। কারণ দেখা গেল যে আপনি শুধু মাথায় রাখছেন ফেরাস, কিন্তু তার ভেতর যে নিকেল অ্যালয় আছে, নিকেলের মেল্টিং পয়েন্টটা তো মাথায় রাখতে হবে আপনার। না হলে তো দেখা যাবে ভেতরে ভেতরে সলিড সলিড পার্টিকেল থেকে গেছে, হাফ সলিড হাফ মেটাল, হাফ লিকুইড মেটাল। এতে কি হয়েছে, আপনার ফিনিশ প্রোডাক্টটা ইউনিফর্ম হবে না, ঠিক আছে? আর solidification pattern, fluidity is inversely proportional to the freezing temperature range. এখন solidification প্যাটার্নটা মাথায় রাখতে হবে। একজনের ফ্রিজিং টেম্পারেচার রেঞ্জ চিন্তা করে দেখেন যে কারো মেল্টিং পয়েন্ট অনেক হাই, কারো মেল্টিং পয়েন্ট অনেক লো, কম্পারেটিভলি লো। মেটাল তো অবশ্যই হায়ার টেম্পারেচার মেল্ট হয়, কিন্তু কারো কারো মেল্টিং পয়েন্ট কম্পারেটিভলি অনেক হাই, কারো কারো মেল্টিং পয়েন্ট কম্পারেটিভলি একটু লোয়ার। তো যত আপনার সলিডিফিকেশন হওয়ার পর কিন্তু ক্রিস্টাল ফর্মেশন একটা প্যাটার্ন থাকে, ঠিক আছে? তো আপনি যে ডিজায়ার্ড ক্রিস্টাল ফর্মেশন প্যাটার্ন চাচ্ছেন সেই হিসাবে আপনাকে মেটালটাকে মল্ট করতে হবে এবং সলিডিফাই করতে হবে, যেন ওর
ওর ফ্রিজিং পয়েন্ট বা ওর মেল্টিং পয়েন্ট রেঞ্জের মধ্যে সে আপনি যদি ক্রিস্টালাইজড প্যাটার্ন চান তাহলে আপনাকে সেভাবে সলিডিফাই করতে হবে। আপনি যদি গ্রেন প্যাটার্ন চান তাহলে আপনাকে সেভাবে সলিডিফাই করতে হবে। এইটা ডিটেল আমি আর 2-3 স্লাইড পরে আপনাদেরকে পড়াবো, ঠিক আছে? তো ওই প্যাটার্নটা মাথায় রাখতে হবে। ওকে, কাস্টিং প্যারামিটারস। এখন মেটালটা আপনি মল্ট করে ফেললেন, মনে করেন এই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করে মেটাল মল্ট করে ফেললেন। এখন কাস্টিং এর সময় কিছু প্যারামিটার মাথায় রাখতে হবে। যখন কাস্টিংটা অ্যাকচুয়ালি আপনি কাস্টিং ইটসেলফ ইজ হ্যাপেনিং, ওই টাইমে আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে। এক, মোল্ডের ডিজাইন। মোল্ডের ভেতরে কিন্তু শুধু যে মোল্ডে ক্যাভিটি আছে তা না, স্প্রু, রানার, রাইজার, গেট, এই সব সাব ক্রাইটেরিয়া গুলোও আছে যেগুলো আপনার মোল্ডের অংশ। এবং আপনি যে জিনিসগুলো তৈরি করবেন, এর আগের দিনে আপনারাই বলেছিলেন যে এই যে রানার, স্প্রু এগুলোও তো মোল্ডের সাথে অ্যাটাচড অবস্থায় থাকবে। সো মোল্ডের ডিজাইন, এই ফ্লুইডিটি কিন্তু এই রানার, রাইজারের ডাইমেনশনের উপরও কিন্তু ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যায়। আপনি যদি রানার, আমি শুরুতেই গতদিনই বলেছিলাম শুরুতেই যে স্প্রু এর কিন্তু ডায়ামিটারটা ক্রমহ্রাসমান রাখা হয় যেন তার ফ্লুইডিটি বেড়ে যায়। ডায়ামিটার যত বেশি সে তত ইজে থাকবে, হালকা ফ্লু থাকবে। যত ডায়ামিটার কমে যাবে তত তার ভেতর প্রেসার বেড়ে যাবে, রাইট? সো এইভাবেই তৈরি করা হয় যেন ফ্লুইডিটিটা এগুলার মাধ্যমেই তার এফেক্টেড হয়। ওকে, মোল্ড ম্যাটেরিয়াল অ্যান্ড সারফেস। সো আমাদের মোল্ডের ম্যাটেরিয়ালটা এবং সারফেসটা কতটুকু ইভেন সেটার দিকেও খেয়াল রাখতে হবে। কেননা ওই মোল্ডের ভেতরেই, মোল্ডের ম্যাটেরিয়ালটার উপরেই, থার্মাল কন্ডাক্টিভিটির উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার মেটালটা কত রেটে কিভাবে সলিডিফাই হবে। সো মোল্ডের ম্যাটেরিয়ালটা এবং সারফেসটা খেয়াল রাখতে হবে। কেননা বেসিক হিট ট্রান্সফার কিন্তু আসলে মেটালের সাথে মোল্ডের হয়, পরিবেশের হয় না। সো মেটালের সাথে মোল্ডের সারফেস বাউন্ডারিটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, superheating, the temperature increment above the melting point increases fluidity. So তো আপনি কমন সেন্স, আপনি মেল্টিং পয়েন্ট, জাস্ট মেল্টিং পয়েন্টে রাখা মানে কি, একদম জাস্ট মেল্ট হয়েছে, এটা মেটালটা হিট দিতে দিতে সে খুব ইজিলি সলিডিফাই হয়ে যায়। ঠিক আছে, সুপার হিট করতে হবে, কেননা যত আপনি সুপার হিট করবেন অর্থাৎ মেল্টিং কি হবে, ওকে, ডিসকানেক্ট হয়ে গেছিল মাইক্রোফোন। শোনা যায় স্পষ্ট? জি ম্যাম। ওকে, সো সুপার হিট করতে হবে কেন, যত আপনি হায়ার হিটে, হ্যালো, ম্যাম ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হচ্ছিল, এবার ঠিক হয়েছে। ইয়া ডিসকানেক্ট হয়ে যাচ্ছে মাইক্রোফোন ফর সাম রিজন। ওকে, সো যত হায়ার হিটে যাবেন তত কি হবে, মেটালটা তত বেশি লিকুইডাস হবে, অর্থাৎ তার ফ্লুইডিটি তত বেশি বেড়ে যাবে, রাইট? সো সুপার হিটিংটাও সেভাবে অপটিমাইজড ওয়েতে করতে হবে, আপনি কতটুকু ফ্লুইডিটি চান সেইভাবে। পোরিং রেট, একটু আগে আমি পোরিং রেট নিয়ে অনেকগুলো কথা বললাম যে খুব লোয়ার পোরিং রেট ডিক্রিজেস ফ্লুইডিটি বিকজ অফ ফাস্টার কুলিং। আপনি খুব স্লো পোরিং করেন, সেক্ষেত্রে আপনার কুলিংটা অনেক তাড়াতাড়ি হবে, মেটালটা মানে পুরোপুরি পোর করার আগে সলিডিফাই হয়ে যাবে। খুব হাই হাই পোরিং রেট হলে কি হবে, টার্বুলেন্স হবে। সো সেটাও খেয়াল রাখতে হবে। হিট ট্রান্সফার, সেই মেটালটা কতটুকু হিট ট্রান্সফার রেট সেটা দেখতে হবে। এক একটা ম্যাটেরিয়াল তো এক রেটে কুলিং হয়, তাই না? তো সেটা আপনার মাথায় রাখতে হবে। ওকে, জি ম্যাম। সো কোনো কনফিউশন নাই আশা করি, রাইট? না ম্যাম। ওকে, এখন ফ্লুইডিটি যে জিনিসটা বললাম, যে এটাতে তাহলে বলা যায় ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টারিস্টিক দ্যাট উই নিড টু টেক কেয়ার অফ, রাইট? মেটালের ফ্লুইডিটি সবকিছু, সব ক্যারেক্টারিস্টিক গুলোই কিন্তু মোর অর লেস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্লুইডিটির সাথে রিলেটেড। আলটিমেটলি ফ্লুইডিটি প্রপার্টিটা লিকুইড করছি কেন, ফ্লুইড বানানোর জন্য। ফ্লুইডিটি প্রপার্টিটাই বেসিক্যালি আমাদের শেপটা দেয়। ওকে, সো এখন ফ্লুইডিটিটা কোন মেটালের কতটুকু ফ্লুইডিটি ওই সার্টেন টেম্পারেচারে বা ওই সার্টেন অ্যাম্বিয়েন্ট প্রপার্টিতে, ওই প্রেসারে, ওই টেম্পারেচারে, সেটা মাপার জন্য এরকম একটা এক্সপেরিমেন্ট করা হয়। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, উপরে পোরিং কাপ আছে,
সো উপরে পোরিং কাপ আছে, ওকে, পোরিং কাপের ভিতর দিয়ে মেটাল ঢেলে দেওয়া হয়, মেটাল গুলো চলে যায় এই ডিভাইসটার ভেতরে চলে যায় এবং এখানে এই স্পাইরালের মতো করা আছে, ওকে, স্পাইরাল ওয়ে করা আছে, একটা যে স্পাইরাল খাদের মতো করা আছে, আর কিছুই না, ওকে। সো যখন মেটালটা উপরে আমরা ঢালবো, ঢালার পর লিকুইড মেটালটা তো নিচে নেমে যে এই প্যাথটা দিয়ে স্পাইরালটা দিয়ে এভাবে বের হয়ে চলে যাবে। এখন এই মেটালটা যত দূর পর্যন্ত কাভার করতে পারে, যেমন এই মেটালটা আপনি দেখছেন এই স্পাইরাল হয়ে এতদূর পর্যন্ত কাভার করেছে। তার মানে এই মেটালটার ফ্লুইডিটি ইনডেক্স এত, এটা এটা একটা লেন্থ এর মাধ্যমে দেখানো হয়, ঠিক আছে? এই স্পাইরালের কত লেন্থ কাভার করছে সেটাকে ফ্লুইডিটি ইনডেক্স বলা হচ্ছে, ওকে। সো এই স্পাইরালের মনে করেন 1 মিটার স্পাইরাল কভার করছে এই মেটালটা, এত ডিগ্রি সেন্টিগ্রেডে তুললে এই মেটালটা 1 মিটার কভার করছে, তার ফ্লুইডিটি ইনডেক্স তাহলে এত। এখন আবার তার থেকে হায়ার টেম্পারেচারে তুললে মেটালটা আরো বেশি দূর যেতে পারবে, মনে করেন এত দূর পর্যন্ত যাবে। আরো হায়ার টেম্পারেচার তুললে সে আরো দূর হয়তোবা যেতে পারবে, কিন্তু একদম অসীম দূর পর্যন্ত তো আর যেতে পারবে না, তাই না? তারও তো একটা ক্যাপাসিটি আছে কত দূর পর্যন্ত তার ফ্লুইডিটি হয়। সো এইভাবে একটা মেটালের বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট টেম্পারেচারে তার ফ্লুইডিটি ইনডেক্স মাপা হয়, ঠিক আছে? আবার ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে ডিফারেন্ট রকম। একটা মেটাল এত দূর পর্যন্ত ওই টেম্পারেচার যেতে পারছে, আর একটা মেটাল হয়তোবা এত দূর যেতে পারবে না, হয়তোবা সে এত দূর যাবে। তাহলে সেক্ষেত্রে কি তার ফ্লুইডিটি ইনডেক্স ওই টেম্পারেচারে আগের মেটালের থেকে কম হয়ে গেল। এবং এখানে স্পাইরাল প্যাথওয়ে কেন দেওয়া হয়? কারণ সরল পথে কিন্তু মেটাল গুলো বা যেকোনো লিকুইডই তার মোমেন্টামের জন্য অনেকটা অটোমেটিক্যালি প্রবাহিত হয়ে যায়, কিন্তু বক্র পথে কিন্তু প্রবাহিত হওয়ার জন্য একটু কষ্ট করা লাগে। সো এখানে ফ্লুইডিটিটা আরো ইজিয়ার বোঝা যায়, ঠিক আছে? সো যত বেশি লেন্থ সে ফ্লো করবে তার ফ্লুইডিটি ইনডেক্স তত বেড়ে যায়। The greater the length of the solidified metal, the greater is the fluidity. ওকে, বোঝা গেছে? জি ম্যাম। ওকে, খুব ইজি একটা এক্সপেরিমেন্ট। হুম, অ্যানোটেশন থেকে যে একটু আমাকে টাইম দিবেন। আচ্ছা, after the molten metal is poured into the mold, a series of events take place during the solidification of the casting and its cooling to ambient temperature. তাহলে বেশ কিছু, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে তো শুধুমাত্র যে মেটাল গলাচ্ছি আর সেটা সলিডিফাই করছি ক্যাভিটিতে ঢেলে, তা হচ্ছে না। এখানে আরো বেশ কিছু সিরিজ অফ ইভেন্টস ঘটছে এবং সেটার জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্টও ফুলফিল করতে হচ্ছে। These events greatly influence the size, shape, uniformity, and chemical composition of the grains formed throughout the casting, which in turn influence its overall properties. Okay? তাহলে বেশ এই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করলে এই প্রসেস গুলোর মাধ্যমে কিন্তু আমাদের সাইজ, শেপ, ইউনিফর্মিটি, কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য গ্রেইনস, এইগুলো কাস্টিং এর এগুলো এই প্রপার্টি গুলো ইনফ্লুয়েন্স হচ্ছে, ঠিক আছে? এখন ফ্যাক্টরস অ্যাফেক্টিং দিস ইভেন্টস, তাহলে বেসিক্যালি এই ইভেন্ট গুলো যদি এই প্রিভিয়াস আমরা যে রিকোয়ারমেন্ট গুলো বললাম এগুলো যদি আমরা ফুলফিল করি, তাহলে পরবর্তীতে এই ইভেন্ট গুলো ইনফ্লুয়েন্স হয়। যেরকম টাইপ অফ মেটাল, থার্মাল প্রপার্টিস অফ বোথ মেটাল অ্যান্ড মোল্ড, থার্মাল প্রপার্টি গুলো ইনফ্লুয়েন্স হয়। মেটালের টাইপের উপর ডিপেন্ড করে আমাদের এই কাস্টিং প্রসেসটা ইনফ্লুয়েন্স হয়। থার্মাল যে ফিনিশ গুডটা আমরা তৈরি করছি সেইটা ইনফ্লুয়েন্স হয়। জিওমেট্রিক রিলেশনশিপ বিটুইন দ্য ভলিউম এন্ড সারফেস এরিয়া, ডেফিনেটলি এটাও দেখতে হবে, এইটাও ইনফ্লুয়েন্স হয়। আমাদের এই জিওমেট্রিক এরিয়াটা মেনটেন হয়, দ্য শেপ অফ দ্য মোল্ড, এটার উপর সবকিছুর উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি মেটালের সলিডিফিকেশন, মানে প্রিভিয়াস রিকোয়ারমেন্ট গুলা
আর এই রিকোয়ারমেন্ট গুলা কিন্তু আমাদের ইন্টারলিঙ্কড। সো আমাদের জিওমেট্রিক প্যাটার্ন, মোল্ডের শেপ, কি রকম থার্মাল প্রপার্টি যাচ্ছি, সবগুলোর উপর ডিপেন্ড করে আমরা প্রিভিয়াস রিকোয়ারমেন্ট গুলো আমরা সেট করব। ঠিক আছে? আচ্ছা, সলিডিফিকেশন অফ এখন এখন আমি মেটালের টাইপের উপর, মেটালের টাইপ, আমার মেটালের টাইপটা কি তার উপর ডিপেন্ড করে আমি প্রিভিয়াস রিকোয়ারমেন্ট গুলো চেক করব। ফ্লুইডিটি কিরকম, ভিসকসিটি কিরকম, এটা কি পিওর মেটাল নাকি অ্যালয়। যদি পিওর মেটাল হয় আমার অবশ্যই মেল্টিং পয়েন্ট, মেল্টিং টেম্পারেচার রেঞ্জ একরকম হবে। অ্যালয় হলে মেল্টিং পয়েন্ট, মেল্টিং টেম্পারেচার রেঞ্জ আরেক রকম হবে, আমি একটু আগেই বলেছি, তাই না? এখন এখন সলিডিফিকেশন জিনিসটা অ্যাকচুয়ালি কোনো মেটালে, যে কোনো মেটালের ক্ষেত্রে, সেটা পিওর মেটাল হোক কি অ্যালয় হোক, দুই স্টেজে বেসিক্যালি হয়। প্রথমে নিউক্লিয়েশন হয়, তারপর ক্রিস্টাল গ্রোথ হয়। মেটাল তো আমরা এটা জানি যে মেটাল কিন্তু ক্রিস্টাল আকারে সলিডিফাই হয়। ঠিক আছে? তো এই ক্রিস্টাল ফরমেশনের আগে কিন্তু নিউক্লিয়ার ফরমেশন হয়, নিউক্লিয়াস ফরমেশন হয়। প্রথমে আস্তে আস্তে সারফেসে মেটালটাকে, যখন আমি লিকুইড মেটালটা আপনি দিয়ে দিবেন, তখন তার সারফেসে আস্তে আস্তে ছোট 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 কণার মতো নিউক্লিয়াস ফরমেশন হয়। ওই নিউক্লিয়াস গুলো আস্তে আস্তে নিউক্লিয়াসের আশপাশে বাকি মেটাল গুলো আরো তাকে ঘিরে সলিডিফাই হতে থাকে, এবং সেগুলো আস্তে আস্তে ক্রিস্টালের রূপ নেয়। ঠিক আছে? সো ফার্স্টে সলিড পার্টিকেলস ফর্ম উইদিন দ্য লিকুইড, ছোট 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 সলিড পার্টিকেল ফর্মেশন হয়। এবার সেই সেই সলিড গুলোকে কেন্দ্র করে ক্রিস্টাল গ্রোথ করতে থাকে। এই জন্যই তো বলছে নিউক্লিয়াস। ওকে? The crystal grown at nucleation stage starts to যে নিউক্লিয়াস গুলো গ্রো করে সেইগুলোই ক্রিস্টালে পরিণত হতে থাকে ক্রিস্টাল গ্রোথ স্টেজে। ওকে? দাস এবং আস্তে আস্তে পুরো লিকুইডটাই সলিডে পরিণত হতে থাকে। কিভাবে? হিট এক্সট্রাকশনের মাধ্যমে। ওকে? বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তো পিওর মেটালের ক্ষেত্রে কুলিং কার্ভটা কিরকম? আমরা যে বললাম যে হিট এক্সট্রাকশনের মাধ্যমে সে ক্রিস্টালাইজেশন হতে থাকে। এখন কিভাবে সে আমাদেরকে, আমরা যখন টেম্পারেচার আপ করব, তখন কি কি জিনিস খেয়াল রাখতে হবে? এই যে আপনাকে আমি কুলিং কার্ভটা দেখাচ্ছি, এই কার্ভটা হয়তোবা আপনারা অলরেডি পরিচিত। টেম্পারেচার ভার্সেস টাইম একটা কার্ভ দেখানো হয়েছে এখানে। শুরুতে এখানে আছে পোরিং টেম্পারেচার এন্ড পোরিং টেম্পারেচারটা একটা অনেক হাই টেম্পারেচারে থাকে। ঠিক আছে? সেটা যত টেম্পারেচারই থাকুক না কেন, অনেক হাই একটা টেম্পারেচার, সেই টেম্পারেচারটা থেকে আস্তে আস্তে কুলিং হতে থাকে। কুলিং হয়ে প্রথমে আপনি যখন হিট আপ করেন, সিম্পল মেটালটা একটা সলিড অবস্থায় থাকে, রুম টেম্পারেচারের সাথে সে নরমালি সলিড স্টেটে থাকে। ঠিক আছে? পারদ বাদে, পারদ তো লিকুইড মেটাল, বাকি সব মেটালে কিন্তু কম বেশি সলিড স্টেটে থাকে রুম টেম্পারেচারে, তাই না? এখন মেটালটাকে যখন আপনি হিট আপ করবেন, সে প্রথমে গরম হবে, গরম হবে, গরম হবে, করতে 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 তখনও সে সলিড আছে, সলিড এবং গরম মেটালে কনভার্ট হলো, তাই না? হতে 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 একটা সময় সে মল্টেন টেম্পারেচারে পৌঁছাবে, এবং মল্টেন টেম্পারেচারটা থেকে একটা সময় সে মল্টেন টেম্পারেচার আরো হিট দিবেন, সে মেল্টিং টেম্পারেচার সংগ্রহ করতে থাকবে, তখনও কিন্তু সে গলবে না, তাই না? আমরা তো জানি কোন ম্যাটেরিয়াল গলার জন্য একটা মেল্টিং টেম্পারেচার, একটা লেটেন্ট হিট লাগে, এবং সে তখন লেটেন্ট হিটটা সংগ্রহ করতে থাকবে। কিন্তু তার ভেতরে কিন্তু হিট যাচ্ছে, সে হিট গ্রহণ করছে, কিন্তু তার কিন্তু টেম্পারেচার, হিট গ্রহণ করছে কিন্তু তার টেম্পারেচার কোনো বাড়ছে না। এই এবং লেটেন্ট হিটটা গ্রহণ করা যখন শেষ হয়, তখনই কিন্তু তার ফেজটা চেঞ্জ হয়ে যায়, সে সলিড মেটাল থেকে লিকুইড মেটালে কনভার্ট হয়ে যায়। এরপর যদি আপনি আরো হিট দেন, তাহলে সে তখন আস্তে আস্তে হাই টেম্পারেচার লিকুইড মেটালে কনভার্ট হতে থাকে। ঠিক আছে? এবং আপনি মোটামুটি একটা নরমাল, একটু মোটামুটি আপনার অপটিমাইজড যে ফ্লুইডিটি ইন্ডেক্স যেখানে অপটিমাইজড হবে, যেটা অলরেডি আপনি নির্ধারণ করে ফেলেছেন প্রিভিয়াস এক্সপেরিমেন্ট গুলোর মাধ্যমে, তো অপটিমাইজ যে পোরিং টেম্পারেচার, সেখানে আপনি আলটিমেটলি নিয়ে যাচ্ছেন, তাই না? সো এখানে সেই কার্ভটাই দেখানো হচ্ছে। প্রথমে ওইটারই
কুলিং কার্ভটা দেখানো হচ্ছে, তার অপোজিট কার্ভটা অ্যাকচুয়ালি। ফাইনালি শুরুতে একটা টেম্পারেচার থাকে, মেল্টিং টেম্পারেচার টিএম, পোরিং অর্থাৎ পোরিং টেম্পারেচার। ওই পোরিং টেম্পারেচার থেকে সে প্রথমে হিট দিয়ে দিতে থাকে, লিকুইড কুলিং হয় এবং হিট দিয়ে দিতে 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 মোল্ডের সাথে হিট দিতে দিতে সে একটা পর্যায়ে তার ফ্রিজিং পয়েন্টে চলে আসে। মেল্টিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্টের মধ্যে কোনো পার্থক্য আছে বলতে পারবেন? এনিওয়ান? যে কোনো ম্যাটেরিয়ালে মেল্টিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্টের মধ্যে পার্থক্য বলতে পারবেন? ম্যাডাম কোশ্চেনটা কি আরেকবার? যে কোনো ম্যাটেরিয়ালের মেল্টিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্টের মধ্যে পার্থক্য বলতে পারবেন? হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট এন্ড হোয়াট ইজ ফ্রিজিং পয়েন্ট? জি ম্যাম, মেল্টিং পয়েন্ট হচ্ছে একটা মেটালকে গলানোর জন্য যে টেম্পারেচার লাগবে, আর ফ্রিজিং পয়েন্ট হচ্ছে সেই গলিত পদার্থকে আবার একসাথে কঠিনে পরিণত করতে যে টেম্পারেচার লাগবে। সো যে কোনো ম্যাটেরিয়ালকে গলানোর জন্য যে টেম্পারেচারটা লাগছে ওটা মেল্টিং পয়েন্ট, আর সেটা যে কোনো ম্যাটেরিয়াল লিকুইডকে ফ্রিজ করে সলিড করার জন্য যে টেম্পারেচারটা লাগছে সেটা ফ্রিজিং পয়েন্ট, তাই না? জি ম্যাম। তাহলে কি মেল্টিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট সেম না? মুঝে লেটেন্ট হিটটার আগে পরে হবে আর কি, লেটেন্ট হিটটার পরে হবে মেল্টিং পয়েন্ট, আগে হবে সলিড পয়েন্ট। তো না ম্যাম, মেল্টিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট সেম না তো? কেন? ম্যাম ম্যাম, পয়েন্টটা মেল্টিং পয়েন্টে হচ্ছে বন্ড ভাঙতে ব্রেক করতেছে, আর হচ্ছে ফ্রিজিং পয়েন্টে হচ্ছে বন্ড ফর্ম করতেছে, মানে তৈরি হচ্ছে। দুটো তো ভিন্ন হইলো। ম্যাম পয়েন্ট টেম্পারেচারটা সেম, কিন্তু হচ্ছে তাপ একদিকে নিচ্ছে, তাপ রাইট, রাইট। আমি জাস্ট এই ওয়ার্ডটা শুনতে যাচ্ছিলাম, যে থ্যাংক ইউ মিস্টার। বাকিদেরকেও থ্যাঙ্কস, বাট দ্য থিং ইজ আমি যে সেই ওয়ার্ডটা মেনলি এক্সপেক্ট করছি না। টেম্পারেচারটা কিন্তু সেম, পয়েন্টটা কিন্তু বেসিক্যালি মেল্টিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট কিন্তু টেম্পারেচার পয়েন্ট, রাইট? হিট রেসপেক্টে যদি আপনি দেখেন দেয়ার ইজ ডিফারেন্স, বিকজ মাঝে অনেক বড় একটা লেটেন্ট হিট সে নিচ্ছে ফর ফেজ চেঞ্জ, কিন্তু পয়েন্টটা কিন্তু বেসিক্যালি পিওর মেটালের জন্য সেম। ওকে, পিওর মেটালের জন্য মেল্টিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট, টেম্পারেচার পয়েন্টটা সেম, কিন্তু হিট অ্যাসপেক্টে ডিফারেন্ট। তার মধ্যে সে অনেক বড় অ্যামাউন্টের হিট সে নিবে ফেজ চেঞ্জের জন্য, কিন্তু টেম্পারেচার তো আর চেঞ্জ হবে না। পানির ক্ষেত্রে কিন্তু বরফের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি, ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি, তাই না? সো পয়েন্ট যদি আপনি টেম্পারেচার পয়েন্ট অফ ভিউ থেকে, টেম্পারেচার পয়েন্টটা কিন্তু ইকুয়াল, কিন্তু এখানে কিন্তু একটা কোয়েশ্চেন আছে পিওর মেটালস এর ক্ষেত্রে। আমি ছবিতে কিন্তু দেখেন টেম্পারেচারের ফ্রিজিং পয়েন্ট এবং যেটা একটা সমান হরাইজন্টাল লাইন দিয়ে দেখাচ্ছি, যেখানে লোকাল সলিডিফিকেশন টাইম দেখাইছি, এর লোকাল সলিডিফিকেশন এন্ড টোটাল সলিডিফিকেশন। আপনার ছবিতে গ্রাফটার মধ্যে দেখতে পাচ্ছেন পোরিং টেম্পারেচার আছে, তারপর লিকুইড, পোরিং টেম্পারেচার অনেক হাই টেম্পারেচার, সেটা থেকে লিকুইড কুলিং হয়েছে, তারপর একটা পয়েন্টে ফ্রিজিং শুরু হয়েছে, তারপর তারপর লেটেন্ট হিটটা সংগ্রহ করে টাইম গেছে, হিট সে ছেড়েছে, কিন্তু তার কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়নি, সে ফ্রিজিং করেছে নিজের সাথে, শুধুমাত্র ফেজ চেঞ্জ করেছে। এর পরবর্তীতে সে ওই ফ্রিজিং কমপ্লিট হওয়ার পর সে আবার টেম্পারেচারটা নামিয়ে সে মানে সাবকুলড একটা সলিডে পরিণত হয়েছে, অর্থাৎ একটা মোটামুটি সলিড মেটালটা ঠান্ডা মেটালে কনভার্ট হয়েছে, ঠিক আছে? এবং আপনি যদি আরো রেখে দেন, সে সময়ের সাথে সাথে রুম টেম্পারেচারে নেমে যাবে। রুম টেম্পারেচারের নিচে নামবে না। কথা কি শোনা যাচ্ছে? ম্যাম মানে ইকো হয়ে শোনা যাচ্ছে, সাউন্ডটা কেমন যেন হয়ে গেছে। একটু অডিও ডিভাইস ডিস্টার্ব হচ্ছে।
ব্যাক এগেইন। আচ্ছা, সরি আজকে একটু আমার অডিও ডিভাইসটা একটু প্রবলেম করছে। আপনাদের একটু প্রবলেম হচ্ছে, বাট আমি লেকচার শেয়ার করে দিব, তখন আপনারা হোপফুলি ক্যাচ আপ করে নিতে পারবেন। মশরুম ওকে, এনিওয়েজ, সো রুম টেম্পারেচার এর নিচে কিন্তু মেটালটা নামবে না, কেননা সে নর্মালি আমরা মোল্ডেই তো সে অ্যাম্বিয়েন্টে রেখে আমরা হিটটা দিই নর্মালি। যদি আপনি ঠান্ডা করেন সেক্ষেত্রে ফ্রিজিং করে, সেক্ষেত্রে মানে ফ্রিজে রাখেন অথবা লোয়ার টেম্পারেচার কোথাও রাখেন, সেক্ষেত্রে সে রুম টেম্পারেচারের নিচে নামতে পারে। কিন্তু আপনি যদি পরিবেশে রেখে দেন তাহলে তো অটোমেটিক্যালি মেটালটা রুম টেম্পারেচারের নিচে নেমে যাবে না, তাই না? সো এটাই হচ্ছে কুলিং কার্ভ অফ পিওর মেটাল। পিওর মেটাল, কিন্তু এটা যদি পিওর মেটাল না হয়, সেক্ষেত্রে কার্ভটা কিন্তু সেম হবে না। এনিওয়েজ, সো সলিডিফিকেশনের পর ক্রিস্টাল ফর্মেশন কিভাবে হয় সেটা আমি এখানে হালকা করে বলবো। ডিউ টু চিলিং অ্যাকশন অফ মোল্ড ওয়াল, আমরা যখন মল্টের মেটালটা ঢেলে দিব, তাহলে মেটালটা তাহলে হিট দিবে কোথায়? ম্যাম মেটালটা যেখানে হিট ছেড়ে ঢালবো, দেয় কোথায়? রাইট, হ্যাঁ মোল্ডের ওয়ালের মানে সাথে তার হিট একটা দেওয়া নেওয়া হয়, রাইট? সো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের জি বেসিক হিট ট্রান্সফার হচ্ছে কিন্তু মোল্ডের ওয়ালের মাধ্যমে। ওকে, এখন যেহেতু আস্তে আস্তে হিট ট্রান্সফার হচ্ছে, চিলিং অ্যাকশন অফ মোল্ড ওয়াল, আর থিন স্কিন শুরুতে কিন্তু সারফেসে একটা হালকা স্কিনের মতো ফর্ম করে, একটা সলিড একটা স্কিন ফর্ম করে, এবং যেহেতু এটা খুব দ্রুত পরিমাণে হিট এক্সট্রাকশন হয়, মানে সারফেসটা কিন্তু খুব দ্রুত হিট ছাড়ে ভেতর থেকে, ইনসাইড অফ দ্য অবজেক্ট থেকে মেটাল টেম্পারেচারটা বের হয় অনেক আস্তে আস্তে, কিন্তু সারফেসটা কিন্তু খুব দ্রুত হিট ছাড়ে, তাই না? বিকজ সারফেসে ফুল অ্যাকশনটা অ্যাকচুয়ালি হয়ে থাকে, হিট ট্রান্সফার অ্যাকশনটা। এখন the skin of the solid metal is formed at the interface immediately after pouring, একটা খুব হালকা একটা স্কিন ফর্মেশন হয়, এবং এই স্কিনটা কিন্তু র্যান্ডমলি ওরিয়েন্টেড ছোট 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 গ্রেনস তৈরি হয়। যখন আপনি অনেক দ্রুত হিট ছাড়বেন তখন কিন্তু আপনার গ্রেন তৈরি হবে, এবং যখন আস্তে আস্তে হিট ছাড়বেন তখন একদম সময় নিয়ে তৈরি বড় 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 ক্রিস্টালাইজ স্ট্রাকচার তৈরি হবে, এটা মনে রাখবেন। যত দ্রুত হিট ছাড়বেন ছোট 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 গুড়া 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 গ্রেনের মতো ছোট ছোট পার্টিকেল তৈরি হবে, এবং যত আস্তে আস্তে হিট ছাড়বেন তত বড় বড় ক্রিস্টালাইজ স্ট্রাকচার তৈরি হবে। ওকে, সো বাইরের সারফেসটায় তাহলে কি হবে? ছোট 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 গুড়া 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 পার্টিকেলের মতো তৈরি হবে, যেটা স্কিনটা গঠন করবে, কারণ যে কারণে খুব দ্রুত হিট ছেড়েছে, প্রতিটা পয়েন্ট থেকে হিট ছেড়েছে, যেই পয়েন্ট থেকে ছেড়েছে সেই পয়েন্টটা একটা সলিড পার্টিকেলে কনভার্ট হয়েছে, প্রতিটা পয়েন্ট থেকে হিট ছেড়েছে, প্রতিটা পয়েন্ট ছোট 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 সলিড পার্টিকেলে কনভার্ট হয়েছে, এবং ভেতর থেকে যখন হিটটা ছাড়বে, সেন্টার থেকে মোল্ডের সেন্টার মানে ফিনিশ প্রোডাক্টটা সেন্টার থেকে যখন হিটটা ছাড়বে, সে কিন্তু এত ফাস্ট হিট ছাড়বে না, তাই না বলেন? সে কিভাবে সে হিট ছাড়বে? কিভাবে? ইনডিরেক্টলি। ডিরেক্টলি কিন্তু মোল্ডের ওয়ালের সাথে সে ছাড়তে পারে না, সে তার পাশের অবজেক্টকে ঠান্ডা করবে, সে তার পাশের অবজেক্টকে ঠান্ডা করবে, এইভাবে এইভাবে ভেতরের হিট গুলা কন্ডাকশন প্রসেসে বের হয়ে আসে, তাই না বলেন? সো ভেতরে কিন্তু অনেক লম্বা লম্বা কলামনার গ্রেনস তৈরি হয়, কারণ সে অনেক সময় নিয়ে হিট ছেড়ে একটা স্ট্রাকচার তৈরি করতে পেরেছে। বোঝা গেছে? আমি যে গ্রেইন গুলো কোথায় তৈরি হবে, মানে গ্রেইন গুলো বাইরের বাইরের সারফেস না ভেতরের সারফেস? ভেতরের সারফেসে, কেননা ভেতরের সারফেসটা অনেক স্লো হিট ছাড়ছে, লম্বা লম্বা গ্রেন, ঠিক আছে? এটা ভেতরের সারফেসে তৈরি হবে। আর ছোট ছোট পার্টিকুলার যে গ্রেন গুলো, সেগুলো এগুলাও গ্রেন, এগুলো হচ্ছে ছোট ছোট পার্টিকুলার, সেগুলো স্কিনের মতো মেটাল অবজেক্টটার বাইরে তৈরি হবে, মানে বাইরে মানে আপার লেয়ারে, মানে আউটার সারফেসটা তৈরি হবে এই ছোট ছোট পার্টিকুলার দিয়ে। জি ম্যাম। ওকে, এগুলো কিন্তু ডিটেল, আমি এখানে জাস্ট আপনাদের বেসিকটা লিখে দিয়েছি, ডিটেল কিন্তু আপনারা কালপাকজিয়ান স্যারের বইটা, আপনার কাছে কি সফট কপি আছে? না ম্যাম, একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আইল শেয়ার। ওই বই থেকে কিন্তু
সফট কপি হোক বা হার্ড কপি হোক, অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি আমার পার্সোনাল প্রেফারেন্সে বলি যে হার্ড কপিতে পড়লে আর কি জিনিসটা অনেক ইজিয়ার হয় বুঝা, বিকজ আমাদের হার্ড কপি ভার্সন আর সফট কপি ভার্সনের মধ্যে কিছু ডিফারেন্স আছে। আম, তো আহ, ছবি টবিগুলো সফট কপিতে অতটা স্পষ্ট না, যেটা হার্ড কপিতে অনেক স্পষ্টভাবে বোঝা যায়। আর আপনারা তো বুঝতেই পারছেন প্রসেস গুলো আপনাকে অনেক ভালোভাবে বুঝতে হবে। সো যদি ভিডিও দেখে অথবা ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখে অথবা যদি আপনারা বই পড়ে আরো ডিটেলটা নেন তাহলে বেটার হয়। আমি জাস্ট আপনাকে বেস ব্রিফটা, কারণ এত ডিটেল প্রসেসটা তো আসলে স্লাইডে বলা পসিবল না, আপনার ব্রিফটা এখানে লিখে দিয়েছি, সেটার ডিটেল কিন্তু আপনাকে বই থেকে পড়তে হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা একটু আগে কিন্তু পিওর মেটালে সলিডিফিকেশন দেখলাম, কিন্তু এখন আমরা দেখবো অ্যালয়ে সলিডিফিকেশন। অ্যালয় মানে কি? ভেতরে একাধিক মেটাল মিক্স অবস্থায় আছে, তাই না? আকরিকে একাধিক মেটাল মিক্সড অবস্থায় থাকে, তাই না? তো অ্যালয়ের ক্ষেত্রে কিন্তু আমি একটু আগে কিন্তু একটা কোশ্চেন যেটা করেছিলাম, ফ্রিজিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট কি সেম? আমরা পিওর মেটালের ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম সেম, বাট অ্যালয়ের ক্ষেত্রে কিন্তু ফ্রিজিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট সেম। দেখেন এই কুলিং কার্ভের মধ্যে একমাত্র ডিফারেন্স কি খেয়াল করেন, যে লেটেন্ট হিটটা লোকাল হিট যেটা নিচ্ছে, লোকাল সলিডিফিকেশন টাইম যেটা, লেটেন্ট হিটটা নেওয়ার সময়টা কিন্তু সোজা না, বাঁকা। হ্যাঁ, একমাত্র ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। বাকি আপনি যত টেম্পারেচার উঠাবেন দ্যাট ইজ ডিপেন্ডেন্ট আপন ইওর হোল সেটআপ, আপনার কাস্টিং ম্যাটেরিয়াল, আপনার কাস্টিং পরিবেশ, সবকিছুর উপর ডিপেন্ড করে আপনি পোরিং টেম্পারেচার চেঞ্জ হবে। বাট বাকি কিন্তু শুধুমাত্র এই যে লোকাল সলিডিফিকেশন টাইমের কার্ভটা কিন্তু ডিফারেন্ট এখানে, তাই না? বাঁকা কেন? অ্যালয়ের ক্ষেত্রে কি হয়, একাধিক ম্যাটেরিয়াল মিক্স অবস্থায় থাকে, তাদের কারো একজনের মনে করেন 200 ডিগ্রি সেন্টিগ্রেডে তার মেল্টিং শুরু হয়, আবার কারো 350 400 ডিগ্রি সেন্টিগ্রেডে মেল্টিং শুরু হয়, হতে পারে, তাই না? সো পিওর মেটালের ক্ষেত্রে মেল্টিংটা শুরু হয় একটা সার্টেন পয়েন্ট থেকে, কিন্তু অ্যালয় মেটালের ক্ষেত্রে কিন্তু মেল্টিংটা শুরু হয় একটা পয়েন্ট থেকে না। দেখা যায় 200 ডিগ্রি সেন্টিগ্রেডে একজন মেল্ট হয়ে গেল, কিন্তু আরেকজন তখনও পুরোপুরি মেল্ট হয় নাই, তাই না? সে তখনও লেটেন্ট হিট নিয়েই চলেছে। সো ফ্রিজিং বিগিনস মানেই তো, যেটা ফ্রিজিং বিগিনস সেটাই মেল্টিং কমপ্লিশন, আর যেটা ফ্রিজিং কমপ্লিটেড সেটাই মেল্টিং বিগিনস, তাই কি না? কুলিং কার্ভ আর হিটিং কার্ভ জাস্ট অপোজিট। জি ম্যাম। সো ফ্রিজিং বিগিনস যে পয়েন্টে মনে করেন যার মেল্টিং পয়েন্ট হাইয়ার, তার ফ্রিজিং কিন্তু আরো আগে শুরু হয়, কেননা ওই মেল্টিং পয়েন্ট যেহেতু হাইয়ার, সেহেতু 450 ডিগ্রি, মনে করেন আপনি একটা মেটালকে 600 ডিগ্রি সেন্টিগ্রেডে তুলছেন, মেটালিক অ্যালয়কে 450 একজন কিন্তু ফ্রিজিং শুরু হয়ে যায়, এখন হিট ছাড়ছেন আপনি 600 থেকে 450 নামতে কিন্তু একজনের ফ্রিজিং শুরু হয়ে যায়। আরেকজনের ফ্রিজিং কিন্তু 450 হবে না, 450 না, আরেকজন ফ্রিজিং মনে করেন 200 শুরু হচ্ছে, তাহলে আরো নিচে নামার পর তার ফ্রিজিং শুরু হবে, ঠিক আছে? এবং ফ্রিজিং কমপ্লিট হবে ওই 200তে লেটেন্ট হিট সংগ্রহ করে তারপর সে ফ্রিজিং কমপ্লিট করবে। তারপর পুরা মেটালটা একসাথে সলিড হয়ে যাবে, তারপর পুরা মেটালটাই সলিড কুলিং তৈরি শুরু হবে। জি ম্যাম। কোনো কনফিউশন? না ম্যাম। ওকে, এইটাই নরমালি সলিড, এইটাই হচ্ছে পার্থক্য। এবং এইটাই আপনাদের যদি বাই চান্স কোশ্চেন আসে যে ডিফারেন্ট মেটাল টাইপের উপর ডিপেন্ড করে কি করে আমরা সলিডিফিকেশন প্যাটার্নটা আমরা নির্ধারণ করব, সেক্ষেত্রে আপনার এইগুলোর ডিটেল বলতে হবে, ঠিক আছে? এবং অ্যালয়ের ক্ষেত্রে আমরা যদি স্টেপ বাই স্টেপ ফ্রিজিং দেখছি, সেখানে গ্রেন ফরমেশনের স্টেপ বাই স্টেপ হবে। চিন্তা জি করে ম্যাম। দেখেন, সবার আগে হবে যে যখন কুলিং করবেন সবার আগে হবে হাই টেম্পারেচার সলিড, যেটা হাই টেম্পারেচার মেল্টিং পয়েন্ট যেটা, সেটা কিন্তু আগে কুলিং হয়, বুঝা গেছে? সে যদি 450-এ যদি সে মেল্ট হয়, 450-এ সে কিন্তু সলিডও হওয়া শুরু করবে। সো আগে তার স্ক্রিন ফরমেশন হয়, সারফেসে সে চলে যায়, কারণ যেহেতু সারফেসে হিটটা অ্যাকচুয়ালি দেয়, সারফেসে তার অ্যাকচুয়ালি স্ক্রিনটা ফরমেশন হয়, তারপর তার একটা কলামনার গ্রেইনের একটা স্ট্রাকচার তৈরি হয়। এবং কারণ সে কিন্তু মেটাল, সে কিন্তু অনেক আগেই সলিড হয়ে গেছে,
450 এসে সলিড হয়ে গেছে। সলিড হওয়ার পরে তার ভেতরে কিছু লিকুইড অংশ থাকে যেটা অন্য মেটালের। সেই অন্য মেটালটা পরে আবার হিট ছেড়ে আবার সলিড হওয়া শুরু করে। সো স্টেপ বাই স্টেপ এটা গ্রেন ফরমেশন হয়। আগের মতো এক স্টেপ গ্রেন ফরমেশন না, স্টেপ বাই স্টেপ গ্রেন ফরমেশন। ঠিক আছে? ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কোনো কনফিউশন? না ম্যাম। তাহলে কাস্টিং ডিফারেন্ট টাইপ অফ, এখন অ্যালয় তো আমরা বুঝে গেলাম যে কিভাবে অ্যালয় আমরা হিট এক্সট্রাকশন দিয়ে মেটালিক গ্রেন ফরমেশন হোয়াটএভার হয়। এখন অনেক ধরনের অ্যালয় আছে, ফেরাস অ্যালয় থাকতে পারে, নন ফেরাস অ্যালয় থাকতে পারে। ফেরাস অ্যালয়ের ক্ষেত্রে এখানে কিছু আমি খুবই পপুলারলি ইউজড ফেরাস অ্যালয়ের কিছু প্রপার্টি এখানে জাস্ট ব্রিফলি ডিসক্রাইব করেছি। যেরকম ফেরাস অ্যালয়ের মধ্যে হচ্ছে কাস্ট আয়রন অ্যালয় থাকতে পারে। কাস্ট আয়রনের খুব ভালো প্রপার্টি হচ্ছে ওয়ার রেজিস্ট্যান্স। কাস্ট আয়রন কিন্তু অনেক শক্ত আয়রন। কাস্ট আয়রন জিনিসটা কিন্তু আয়রনকে লিকুইফাই করে তারপর আবার সলিডিফাই করে অ্যালয় তৈরি করা হয়। সো কাস্ট আয়রন জিনিসটা কিন্তু অনেক শক্ত একটা আয়রন। ওয়ার রেজিস্ট্যান্স এন্ড হার্ডনেস এটা খুব ভালো একটা প্রপার্টি, গুড মেশিনাবিলিটি। এটাকে আমি খুব ইজিলি মেশিনিং করতে পারি। কাস্ট আয়রন হচ্ছে সব থেকে বেশি ইউজড ফেরাস অ্যালয় কাস্টিং এর ক্ষেত্রে। নামই কাস্ট আয়রন, তো বুঝতেই পারছেন কাস্টিং এর জন্য অনেক ভালো। ঠিক আছে? ম্যাগনেসিয়াম বেসড অ্যালয়েস, গুড করশন রেজিস্ট্যান্স এন্ড মডারেট স্ট্রেংথ কিন্তু কাস্ট আয়রনের মতো এত না, মডারেট স্ট্রেংথ এটা। ঠিক আছে? এই করশন রেজিস্ট্যান্স অনেক। কাস্ট স্টিলের ভেতরে কাস্ট আয়রনের মতো পিওর আয়রন না, স্টিলের ভেতরে আরো বেশ কিছু জিঙ্ক টিঙ্ক ইনক্লুশন থাকে। তো হাই টেম্পারেচার এটা কিন্তু মেল্টিং পয়েন্ট অনেক হাই। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই খরচ অনেক বেশি। আপ টু 1650 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। ওকে? জি ম্যাম। Cast stainless steel have a long freezing range. have a long freezing range মানে কি? ওই যে দেখাইছিলাম না অ্যালয়ের ভেতরে ফ্রিজিং, লোকাল ফ্রিজিং টাইমটা কিন্তু মানে সলিডিফিকেশন টাইমটা কিন্তু বাঁকা। ওইটাই হচ্ছে ফ্রিজিং রেঞ্জ। ওকে? কাস্ট স্টেইনলেস স্টিলের ভিতর হ্যাভ আ লং ফ্রিজিং রেঞ্জ, মানে অনেক ধরনের মেটালিক অ্যালয় মিক্সচার, তো এই জন্য ফ্রিজিং রেঞ্জটা অনেক হাই, মানে রেঞ্জটা অনেক লম্বা, মানে অনেকক্ষণ ধরে ফ্রিজিং করতে হয়। ঠিক আছে? and high melting temperature, high heat and corrosion resistance সবই হাই। হাই ফ্রিজিং রেঞ্জ, হাই মেল্টিং টেম্পারেচার, হাই হিট এন্ড করশন রেজিস্ট্যান্স। সো কাস্ট স্টেইনলেস স্টিলটা অনেক মানে মেশিনাবিলিটি এদিক থেকে অনেক হাই, তবে এটার দামও অনেক বেশি। সো সেইভাবে আর কি মেনটেন করে আপনি যখন যেই ম্যাটেরিয়াল তৈরি করবেন সেইভাবে আপনাকে ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আপনার নিজের ডিজায়ার্ড প্রপার্টি দেখে। এছাড়া নন ফেরাস অ্যালয়ও অনেক আছে, যেরকম অ্যালুমিনিয়াম বেস, কপার বেস, জিঙ্ক বেস, এছাড়া হাই টেম্পারেচার অ্যালয়, হাইব্রিড অ্যালয় গুলো। ঠিক আছে? এখন কুলিং রেটের উপর, এই যে আমি একটু আগে বললাম যে মেটাল সলিডিফিকেশন আপনার কুলিং রেটের উপর ডিপেন্ডেন্ট। আপনি যদি খুব হাই রেটে কুলিং করেন সেক্ষেত্রে আপনার অ্যালয় গুলো গ্রেন গুলো হবে পার্টিকুলেট। সি ছবিতে আপনি দেখেন পার্টিকুলেট গ্রেন তৈরি হয়েছে। এগুলোকে বলে ইকুইএক্সড নন ডেনড্রাইটিক। ডেনড্রাইটিক মানে হচ্ছে শাখা প্রশাখার মতো, ডেনড্রাইটস। আপনারা মনে হয় অলরেডি পড়েছেন বায়োলজিতে, ডেনড্রাইটস শাখা প্রশাখা। ঠিক আছে? নন ডেনড্রাইটিক মানে হচ্ছে পার্টিকেলের মতো, পার্টিকুলেট গ্রেনস। ইকুইএক্সড নন ডেনড্রাইটিক। ইকুইএক্সড মানে হচ্ছে যার অ্যাক্সিস ইকুয়াল, মানে হচ্ছে যার মোটামুটি ব্যাসার্ধ অ্যাক্সিসটা ইকুয়াল। সো অনিয়মিত ভাবেই তারা ফর্মিং হবে, কিন্তু তাদের মোটামুটি ভাবে সাইজ শেপ অলমোস্ট কাছাকাছি একই টাইপের হবে। এবং নন ডেনড্রাইটিক মানে হচ্ছে শাখা প্রশাখার মতো না, পার্টিকেলের মতো সে তৈরি হচ্ছে। এটা হচ্ছে অনেক ফাস্ট কুলিং এর ক্ষেত্রে হয়। ঠিক আছে? কম্পারেটিভলি আরেকটু যদি কম ফাস্ট কুলিং করেন, কম্পারেটিভ স্লো কুলিং এর জন্য ইকুইএক্স ডেনড্রাইটিক, এটাও ফাস্ট কুলিং, কিন্তু একদম ওইটার মধ্যে একদম সি ছবিটার জন্য একেবারে পার্টিকেল তৈরির জন্য একেবারে মানে ব্লাস্ট কুলিং করা লাগে, মানে খুবই ফাস্ট কুলিং করা লাগে। এটা হচ্ছে নরমাল ফাস্ট কুলিং, বি তে যেরকম তৈরি হয়, যে
ফাস্ট কুলিং এ হচ্ছে কিন্তু ডেনড্রাইট কিন্তু নরমাল ফাস্ট কুলিং, সেক্ষেত্রে গ্রেন ফর্ম হবে কিন্তু ছোট ছোট গ্রেন ফর্ম হবে এবং অনিয়মিত ছোট ছোট গ্রেন ফর্ম হবে। ঠিক আছে, এবং একদমই যদি স্লো কুলিং করেন সেক্ষেত্রে কি হবে, অনেক সময় নিয়ে নিয়মিত লম্বা লম্বা গ্রেন তৈরি হবে। কলামনার ডেনড্রাইটিক এ, যেটা আপনার হচ্ছে এ ছবিতে দেখা যাচ্ছে। কলামনার ডেনড্রাইটিক, কলামের মতো লম্বা লম্বা বড় বড় ডেনড্রাইট একটা স্ট্রাকচার তৈরি হবে গ্রেনের। ঠিক আছে, মোটামুটি বোঝা গেছে। জি ম্যাম। এটাই নিচে লেখা আছে, স্লো কুলিং রেটস প্রডিউস dendrites with larger branch spacing, faster cooling rates produce finer spacing। যত ফাস্ট করবেন তত তত আরো কাছে 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 আসবে। ভেরি ফাস্ট কুলিং রেটস প্রডিউস নো ডেনড্রাইটস। ওকে, সি ছবিতে যেটা দেখা যাচ্ছে। এখন 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 আমরা হিট ট্রান্সফারের ব্যাপারটা একটু দেখে নিই। যে হিট ট্রান্সফার যে করছে, হিট ট্রান্সফারের ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। সলিডিফিকেশন টাইম, হিট ট্রান্সফার কতটুকু টাইম লাগছে তার সলিডিফাই হইতে, সেইটুকু টাইম নিয়ে আমরা পোরিংটা করব। তারপর শ্রিঙ্কেজটাও খেয়াল করতে হবে। একটা এক এক মেটাল কিন্তু এক এক রকম, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শ্রিঙ্ক করে। আমরা কিন্তু রাইজারের একটা অন্যতম ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক বলেছিলাম, শ্রিঙ্ক যখন হয়ে যাবে সে কিন্তু তার ভেতর থেকে মেটাল দিয়ে প্রোডাক্টের ভেতর শ্রিঙ্কেজটা কিন্তু সে কম্পেনসেট করবে। মনে আছে রাইজার কি ছিল? রাইজার ইয়েস ম্যাম, মনে আছে। রাইট, রাইজার ছিল যে এক্সট্রা যে অংশটা, যেটা আমাদেরকে বলবে যে আমাদের অ্যাকচুয়ালি কাস্টিং প্রসেস শেষ হয়েছে, তাই না? এখন তার ভেতরে তো এক্সট্রা কিছু মেটাল থেকে গেছে, মেটাল যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মেটাল শ্রিঙ্ক করে। শ্রিঙ্ক যখনই করবে একটা ক্যাভিটির মধ্যে একটা ভ্যাকেন্সি তৈরি হবে, ওই ভ্যাকেন্সিটা রাইজার থেকে এক্সট্রা মেটাল যেয়ে আবার ফিল আপ করে দিবে। ঠিক আছে, সো শ্রিঙ্কেজ অ্যালাউন্সটা একটু খেয়াল রাখতে হবে। শ্রিঙ্কেজের উপর ডিপেন্ড করে আপনি যে প্রোডাক্টটা তৈরি করতে চাচ্ছেন তার শেপটা এমন ভাবে দিতে হবে যেন শ্রিঙ্কেজটাও কম্পেনসেট করতে পারি আমরা। ওকে, এন্ড হিট ট্রান্সফার কার্ভটা এখানে দেওয়া আছে সিম্পল। এখানে অ্যাকচুয়ালি হিট ট্রান্সফার হচ্ছে বেসিক্যালি মল্টেন মেটালের সাথে মোল্ডের হিট ট্রান্সফার হচ্ছে এবং মোল্ডের সাথে এয়ারের হিট ট্রান্সফার হচ্ছে। এয়ার তো অনেক হাই একটা ভলিউম, এয়ার মানে তো পুরো পরিবেশ, পুরো পৃথিবী। সো এয়ারের টেম্পারেচার আসলে কনস্ট্যান্ট। এয়ার থেকে প্রথমে অ্যাকচুয়ালি ভেতরে লিকুইড মেটাল থেকে প্রথমে সে মোল্ডে হিট দিচ্ছে, লিকুইড মেটাল থেকে হিট টেম্পারেচারটা কমে 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 মোল্ডে যাচ্ছে, মোল্ড থেকে মোল্ডের টেম্পারেচারটা অবশ্যই মেটালিক সারফেসের সাথে লেগে মোল্ডটাও হাই হিটে থাকবে। সো মোল্ডটাও আস্তে আস্তে টেম্পারেচারটা এয়ারে দিয়ে দিচ্ছে, সিম্পল। ঠিক আছে, এটা তেমন কোনো আর কি ডিটেইল পড়ার মতো কিছু না, জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য। ও, এবং প্রতি ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, প্রতি ক্ষেত্রে মেটালের সাথে মোল্ডের সারফেসে একটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট, একটা স্টিপ গ্রেডিয়েন্ট আছে, খেয়াল করেন। লম্বা ভাবে নেমে যাচ্ছে, দুপ করে অনেক টেম্পারেচার ড্রপ হয়েছে। আবার মোল্ডের সাথে এয়ারের আবার অনেক ধূপ করার টেম্পারেচার অনেক কমে গেছে, খেয়াল করেন। কেন? সারফেসে আসলে হিট দেওয়া নেওয়াটা হয় তো, ওইখানে টেম্পারেচারটা অনেক কম বেশি থাকে। ঠিক আছে, আর এটা হচ্ছে, এবং কাস্টিং প্রসেসটা শেষ করে আমরা রিমুভাল, ক্লিনিং, ফিনিশিং এন্ড ইন্সপেকশন। আমরা কাস্টিং এর পর রিমুভাল, কি রিমুভ করব? আমি যে এক্সট্রা যেগুলো লেগে থাকবে। ভেরি গুড, প্রথম কাজ হবে আমার মোলটা রিমুভ করা। হুম। প্রথম কাজ হবে, আগে আপনি তো সবকিছু ফেলে দিবেন, স্যান্ড ফালাই দিবেন। তারপর এক্সট্রা যে স্ক্রু, রাইজার, এগুলো কেটে গ্রাইন্ডার, পোর্টেবল গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে ফেলে দেওয়া হয়। ঠিক আছে, এরপর কি করলাম? কাটলাম। তারপর কি, উপরের সারফেসে তো অনেক ময়লা স্যান্ড লেগে থাকবে, ময়লা লেগে থাকবে, তাই না? ক্লিনিং করে ফেলবো, ধুয়ে ফেলবো। ঠিক আছে, তারপর ফিনিশিং মানে ওই যে রাইজার, তারপর স্ক্রু, এগুলো যে কাটলাম, গেট কাটলাম, সেগুলার তো একটা মানে অনিয়মিত সারফেস হয়ে থাকবে, সেটাকে ফিনিশিং, ঘষে ঘষে ফিনিশিং করবো। ঠিক আছে, এরপর ইন্সপেক্ট করব যে সারফেসের গ্রেন ফরমেশন আমরা যা চেয়েছিলাম সেটাই হয়েছে কি, নাকি তা হয় নাই। ঠিক আছে,
ইন্সপেক্ট করব। অনেক ধরনের ইন্সপেকশন প্রসেস আছে, এটা ডিটেইল আপনাদের পড়ার দরকার নাই, জাস্ট আপনারা জেনে রাখেন হোয়াইট লাইট ইন্সপেকশন। হোয়াইট লাইট এক ধরনের লাইট আছে, সেই লাইটটা দিয়ে ইন্সপেক্ট করা, জাস্ট কিচ্ছু না, রড লাইট দিয়ে ইন্সপেক্ট করা হয় যে উপরে সারফেসটা ঠিক আছে কিনা, ঠিক আছে। প্রেসার টেস্ট, প্রেসার দিয়ে দেখা হয় যে টেনসাইল স্ট্রেস মানে যেই ধরনের মেকানিক্যাল প্রপার্টি আমরা চাচ্ছি সেই মেকানিক্যাল প্রপার্টি গুলো তার ভেতরে আছে কিনা। ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশন, ফেরাস্তালয়ের ক্ষেত্রে শুধুমাত্র ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশন করা হয়। রেডিওগ্রাফিক টেস্ট, তারপর আল্ট্রাসনিক ইন্সপেকশন, এগুলোর মাধ্যমে আমরা যে যে মেকানিক্যাল প্রপার্টি চাচ্ছি তা পেয়েছি কিনা এটা দেখা হয়, আর কিচ্ছু না। ঠিক আছে, এটা তো জাস্ট জেনে রাখেন এটাই। ঠিক আছে, সো আজকের জন্য আপনাদের লেকচার এতটুকুই। আমাদের স্লাইড শেষ, এই স্লাইডটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব ইনশাল্লাহ। আর কোনো কনফিউশন আছে এখন এতদূর পর্যন্ত? বই থেকে কোন কোন পয়েন্ট গুলো হচ্ছে পড়তে হবে? এই যে আমি পয়েন্টগুলো অলরেডি দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আপনাদের বই থেকে আমি পয়েন্ট আউট করেছি। মানে সবগুলোই পড়তে হবে? রাইট, যেই টপিক গুলো আমি এখানে লিখেছি সেই টপিক গুলো ডিটেইল পড়তে হবে। কারণ কোশ্চেন আসলে তো আপনি এই স্লাইডের মতো এক লাইন লিখে দিতে পারবেন না, একটু ডিটেইল বলতে হবে। যে কথাগুলো আমি মুখে বলেছি সেইগুলো ডিটেইল একটু বলতে হবে। বইও আরো ডিটেইল আছে, উদাহরণ সহ সুন্দর করে বলা আছে। তো সেগুলো পড়ে পড়ে মানে কোশ্চেন আসলে আলটিমেটলি তো প্রেজেন্টেশনটা সেরকম হতে হবে। তবে হ্যাঁ, একদম ব্রিফ যেটা অ্যাকচুয়ালি দরকার সেটা আমি স্লাইডে দিয়ে দিয়েছি, এই পয়েন্টগুলো টাচ করলেই হবে, এর বাইরে আর ডিটেইল পড়া লাগবে না। আর ম্যাম চিত্রগুলোর মধ্যে মানে কোনগুলো শিখতে হবে মানে আঁকার জন্য? নরমালি আমি স্লাইডে যা দিয়ে দিয়েছি স্লাইডটা ফলো করলেই হবে। ওকে ম্যাম। আর যদি খুব বেশি, বই কিন্তু অনেক ছবি আছে, তো আপনার যদি মনে হয় যে এটা রিলেভেন্ট, এটা দিলে আপনার কোশ্চেনটা আরো বেশি সুন্দর অর্নামেন্টেড হবে, দেন ইউ ক্যান অ্যাড। ওকে ম্যাম। ওকে, তো আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট উইকে আমার দেখা হবে। আজকের মতো ছুটি। আর সিয়ার একটু কাইন্ডলি অ্যাজ ইউজুয়াল অ্যাটেন্ডেন্সটা আপনি আমাকে জাস্ট স্ক্রিনশট নিয়ে মেল করে দিয়েন। আমি ওকে ম্যাম। গত কয়েকদিন অ্যাটেন্ডেন্স অলরেডি গিভেন, সো আপনি সেভাবে মেল করে দিয়েন। আর এই তো, কোনো ওকে ম্যাম। কনফিউশন থাকলে নেক্সট পয়েন্ট আউট করে রাখেন, এদের আমাকে মেল করতে পারেন। আদারওয়াইজ আমাকে এরপরের ক্লাসেও বলতে পারেন, সমস্যা নেই, আর আমি স্লাইডটা শেয়ার করে দিব আজকে। ঠিক আছে, ওকে ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।